বাংলা বললেই বাংলাদেশি। বাংলায় কথা বলায় ফের বাংলাদেশির তকমা। ওড়িশায় আটকে বারাসাতের কদম্বগাছির 4 ব্যবসায়ী। শাড়ির ব্যবসা করতে কদিন আগে ওড়িশার ভদ্রকে ওড়িশা পুলিশের হেফাজতে মেলেনি খাবার, জল। জেলা প্রশাসনের কাছে সাহায্যের আর্জি 4 জনের। বাংলা কথা বলায় ফের বাংলাদেশির তকমা। সাম্প্রতিক অতীতে একাধিক জায়গায় আমরা এই একই ঘটনা দেখেছি। আর এবার ওড়িশায় আটকে বারাসাতের কদম্বগাছির 4 ব্যবসায়ী। শাড়ির ব্যবসা করতে কদিন আগেই তারা ওড়িশার ভদ্রকে যান, আর সেখানে বাংলা বলাই তাদের অপরাধ হয়। তাদেরকে আটকে রাখে পুলিশ, এমনকি তাদেরকে দেওয়া হয়নি খাবার, জল, এমনটাই অভিযোগ। ভিডিও বার্তায় জেলা প্রশাসনের কাছে সাহায্যের আর্তি এই 4 ব্যবসায়ীর। কথা বলবো, জিয়াউল আলম রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, ভিডিও বার্তায় তারা সাহায্য চাইছেন ওড়িশার ভদ্রক থেকে, তাদেরকে উদ্ধার করার কি চেষ্টা করছে জেলা প্রশাসন? দেখো, ইতিমধ্যেই কিন্তু জেলা প্রশাসনের কাছে তারা অর্থাৎ পরিবার আর্জি জানিয়েছেন এবং সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসার জন্য এই আর্জি জানিয়েছেন। ইতিমধ্যেই কিন্তু ব্লক প্রশাসন বা জেলা শাসক তারা কিন্তু ইতিমধ্যেই আর কি ভদ্রের পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন, এমনটাও কিন্তু তার পরিবার সূত্রে জানা গেছে। কিন্তু যেভাবে এই উড়িষ্যা অর্থাৎ বাংলার চা শ্রমিক অর্থাৎ একেবারে কদম্বগাছি এলাকা চা শ্রমিক, তারা দীর্ঘ প্রায় 20 থেকে 25 বছর ধরে তারা ভদ্রের বিভিন্ন এলাকায় তারা কাজের সূত্রে সেখানে কাজ করতেন। কিন্তু গত 2 দিন আগে দেখা যায় তাদেরকে হঠাৎ যেখানে থাকতেন সেখান থেকে পুলিশ তুলে নিয়ে গেছে। তাদের একটাই দাবি, অর্থাৎ তারা বাংলাদেশি, অর্থাৎ বাংলা ভাষায় কথা বলছিলেন, তারা বাংলাদেশি। এই অজুহাতেই তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু তারা সমস্ত ডকুমেন্টস অর্থাৎ বাংলার সমস্ত ডকুমেন্টস তারা কিন্তু দেখিয়েছেন। তারপরেও ভদ্রের পুলিশ তাদেরকে আটকে রাখা হয়েছে, খেয়ে দিচ্ছেন না, একটি ঘরে বদ্ধ করে রাখা হয়েছে এবং তাদেরকে এটাও বলা হচ্ছে যে বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, বিএসএফ এর তুলে দেওয়া হবে, অর্থাৎ তারা বাংলাদেশি এমনটাও কিন্তু তারা বারবার শুনেছেন। কিন্তু যখনই তারা যোগাযোগ করতে যায় তখনই তাকে বিভিন্ন রকম হুমকি, প্রাণনাশের হুমকি, খাওয়া না দেওয়া সবটাই কিন্তু করা হচ্ছে বলে আতঙ্কে রয়েছেন তারপর সেই যারা আটকে রয়েছেন এবং তার পরিবার। কারণ পরিবার ইতিমধ্যে কিন্তু ব্লক প্রশাসন থেকে শুরু করে জেলা শাসকের কাছে তারা আবেদন করেছেন যে তাদের পরিবারের যারা রয়েছেন তাদেরকে অবিলম্বে ফেরত নিয়ে আসা। ইতিমধ্যেই কিন্তু আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে কদম্বগাছি এলাকায়। বেশ, তোমরা কি বাংলাদেশি? না, আমরা ইন্ডিয়ান। তোমরা ইন্ডিয়ান। সবকিছু ডকুমেন্টস দেখাবার পরেও তোমাদেরকে বলছি তো বাংলাদেশি। এবং জমির দলিল আছে, হ্যাঁ সবই দেখেছি। এবং 1-1.5 দিন ধরে আপনাদেরকে আটকে রেখেছে, কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা করে না। তোমরা কতজন থাকো একসঙ্গে? আমরা ছিলাম আমাদের উত্তর 24 পরগনার 4 জন। উত্তর 24 পরগনায় 4 জন আছে। আর কোন কোন জেলার মানুষ আছে? মেদিনীপুরের আছে, মুর্শিদাবাদের আছে। মেদিনীপুরের আছে, মুর্শিদাবাদের আছে, সবকিছু। তোমরা সবকিছু ডকুমেন্টস দেখাবার পরেও তোমাদেরকে বলছে বাংলাদেশি বলে আটক করে রেখে দিয়েছে এবং খাওয়া দাওয়া করে না। খাওয়া দাওয়া দেয়নি কিছু। তো এই ভিডিওর মাধ্যমে তোমরা পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কি বার্তা দিতে যাও? মুখ্যমন্ত্রীকে বার্তা দিয়েছে আমাদের যেভাবে বাঁচিয়ে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। যে ভদ্রক টাউন থানা, থানা থেকে পুলিশ আছে, এসে তাদেরকে অ্যারেস্ট করা হয়। আমার বাবা সহ আরও প্রায় 6 থেকে 7 জন, তার মধ্যে আমাদের গ্রামের বাসিন্দা আমার বাবাকে ধরে 4 জন এবং আরও অন্য ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ বা নদিয়া, মালদা, সেখান থেকে অনেকে। কি করতেন ওখানে বাবা? বাবা ওখানে শাড়ির ব্যবসা করে। আধার কার্ড, আই কার্ড সমস্ত কিছু দেওয়া হয়েছে, সেগুলো দেখলো, দেখার পরেও কোনো রকম রেসপন্স নেই তাদের কাছ থেকে। এখন মূলত কি তকমা দিচ্ছে পুলিশ? বাংলাদেশি তকমা দিচ্ছে যে আমরা বাংলাদেশি। আমার বাবা বাংলাদেশি, সেটা কখনোই নয়। আমার জন্ম এখানে, আমার বাবার জন্ম এখানে, এমনকি আমার দাদুর জন্ম এখানে, এই গ্রামে। তাহলে আমরা বাংলাদেশি হই কি করে? তাদেরকে কেন হেনস্থা করা হবে? সত্যি যদি বাংলাদেশি হয় নিশ্চয়ই তারা সাজা পাওয়ার যোগ্য। কিন্তু আমরা জানি তারা এখানকার লোকাল, দীর্ঘদিনের, তাদের বাবা দাদা, তাদের জ্ঞাতি গোষ্ঠী, তাদের জন্মস্থান এখানে, সমস্ত ডকুমেন্টস এখানে রয়েছে আমার বারাসাত ব্লক 1-এর। তো এইভাবে তো আটকে রেখে বিজেপির সরকার ঠিক করতে না। আমি বলবো যেটা আমরা প্রশাসনিকভাবে আমার ডিএম সাহেবকে আমি জানাবো, এসপি সাহেবকে জানাবো। আর এদিকে ভিন রাজ্যে কাজে গিয়ে খুন বাংলার পরিযায়ী শ্রমিক। হায়দ্রাবাদে খুন আসানসোলের পরিযায়ী শ্রমিক। ঘটনার পর থেকেই সঙ্গী পলাতক। 19 জুন কাজের জন্য হায়দ্রাবাদে পাড়ি। কারখানার আবাসন থেকেই রক্তাক্ত দেহ উদ্ধার। ঘটনার তদন্তে হায়দ্রাবাদ পুলিশ। দীপক রয়েছে প্রতিনিধি আমাদের সঙ্গে। দীপক, কি ঘটেছিল তার সঙ্গে? ভয়েস ব্রেক করছে, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করব। যে খবরের দিকে আমরা নজর রাখছি, ভিন রাজ্যে কাজে গিয়ে খুন বাংলার পরিযায়ী শ্রমিক। হায়দ্রাবাদে খুন আসানসোলের পরিযায়ী শ্রমিক। ঘটনার পর থেকে পলাতক সঙ্গী। 19 জুন কাজের জন্য হায়দ্রাবাদ পাড়ি। কি ঘটলো তারপর তার সঙ্গে? দীপক রয়েছেন প্রতিনিধি আমাদের। দীপক।
তবে একেবারে বাংলারই এক পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করতে গিয়ে তার মৃত্যু হলো এবং যে কারণ জানাচ্ছে হায়দ্রাবাদ পুলিশ, যেই কারখানার যে কামরাতে থাকতো সেই কামরাতেই তার রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ এবং যে বন্ধুর সঙ্গে আসানসোলের যে বন্ধুর সঙ্গে রঞ্জিত পান্ডিতের সঙ্গে যাচ্ছিল এবং তার সঙ্গে তিনি থাকছে সে কিন্তু ঘটনার পর থেকে পলাতক। তাতেই কিন্তু হায়দ্রাবাদ পুলিশ মনে করছে কি এই যে মৃত্যুর ঘটনা ঘটেছে পরিযায়ী শ্রমিকের সঙ্গে তার সঙ্গীরই যোগ হতে পারে। ইতিমধ্যেই হায়দ্রাবাদ পুলিশের পক্ষ থেকে আসানসোলে তার বাড়িতে যোগাযোগ করা হয়েছে এবং ইতিমধ্যেই পরিবারের সদস্যরা তারা হায়দ্রাবাদ রওনা দিয়েছে এবং ঘটনার কথা পুলিশের কাছেই প্রথম জানতে পারে তার পরিবারের সদস্যরা। গত 24 তারিখ লাস্ট কথা হয়েছিল, শেষবার কথা হয়েছিল আধার কার্ডের ওটিপি জানার জন্যই কিন্তু বাড়িতে কথা হয়েছিল, কিন্তু কারোর সঙ্গে যে এরকম শত্রুতা আছে কি তার যে প্রাণনাশ হতে পারে, তার সঙ্গে যে এতটাই শত্রুতা আছে কি তাকে খুন হয়ে যেতে পারে তা কিন্তু পরিবারের সদস্যকে এই ধরনের কোনো ঘটনা জানাই নেই। কিন্তু ভিন রাজ্যে কাজ করতে যাওয়া এবং 10 দিনের মাথায় এই ধরনের খুনের ঘটনায় কিন্তু আতঙ্ক ছড়িয়েছে যারা, কারণ আসানসোল হচ্ছে বহু পরিযায়ী শ্রমিক যারা ভিন রাজ্যের উপরে কাজের উপরে किया था उसको भी हम नहीं चिंते हैं कि किसका साथ किया था, खाली बोला कि भाभी जा रहा, यहाँ का लड़का लोग जा रहा 2-3 गो। हाँ, अब 12 बजे उसका 1 बजे ट्रेन था, 12 बजे हमको बोला आधार कार्ड दीजिए, आधार कार्ड दीजिए। इसका पापा बोला कि ये काहे तुम्हारा बीवी बाल बच्चा है, रो रहा है, तुम उतना दूर जा रहा काम करने के लिए। बोला नहीं भैया हम 2-3 महीना में आ जाएंगे काम करके उसको बस। আর এবার আদালতে স্বস্তি। কার্তিক মহারাজের মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদক্ষেপ নয়, মৌখিক নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। শুক্রবার মামলার শুনানি আপনারা জানেন। নবগ্রাম থানায় হাজিরা দেওয়ার কথা থাকলেও কার্তিক মহারাজ তিনি কোর্টে পৌঁছে যান আর সেখানেই এবার স্বস্তি কার্তিক মহারাজের। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো পদক্ষেপ নয়। কথা বলবো, অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, কার্তিক মহারাজ আদালত থেকে স্বস্তি পেলেন এবং সাময়িক স্বস্তি বলা যায় এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতকে আশ্বস্ত করে জানান যতক্ষণ না মামলা নিষ্পত্তি হচ্ছে কোনো স্টেপ অর্থাৎ কোনো পদক্ষেপ করা হবে না নবগ্রাম থানায় যে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে কার্তিক মহারাজের বিরুদ্ধে। তবে আজকে রুদ্ধদ্বার শুনানি শুরু হয় বিকেল 3টে থেকে এবং সেই রুদ্ধদ্বার শুনানির আসল বিষয়বস্তুই ছিল কেন কার্তিক মহারাজের মামলা রুদ্ধদ্বার শুনানিতে করতে হবে, কেন সেটা ওপেন কোর্ট যেভাবে আমরা আদালতে মামলা শুনানিগুলো অভ্যস্ত সেটা করা হবে না। কি এমন সম্ভ্রমহানি হচ্ছে কার্তিক মহারাজের এবং আদালতের এই ক্ষমতা রয়েছে কিনা যে একজন মৌখিকভাবে আবেদন করলো কোনো মামলাকারী এবং তার প্রেক্ষিতে মামলাটাকে রুদ্ধদ্বার শুনানি করে দেওয়া হলো। রাজ্যের এই তীব্র আপত্তি অ্যাডভোকেট জেনারেলের। তারপরেই বিচারপতি জয় সেনগুপ্ত 3টে নির্দেশ দেন। 1, এক্ষেত্রে কার্তিক মহারাজকে লিখিতভাবে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে যে কেন তারা রুদ্ধদ্বার শুনানি চান সেটাই তারা আদালতে জানাবেন কাল এবং সেই আবেদনের প্রেক্ষিতে রাজ্যের কি যুক্তি রয়েছে, কেন রুদ্ধদ্বার শুনানি করা যাবে না বা আদালতের ক্ষমতা কতটা রয়েছে সে বিষয়ে রাজ্য তাদের বক্তব্য বা যুক্তি জানাবে। এবং তৃতীয় হচ্ছে মৌখিক নির্দেশ, যেটা কার্তিক মহারাজের মামলা যেহেতু রুদ্ধদ্বার শুনানিতে হবে নাকি ওপেন কোর্টে হবে এই বিষয়টি নিষ্পত্তি বা শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপাতত কার্তিক মহারাজের মামলাতে কোনো রকম তার বিরুদ্ধে পদক্ষেপ হবে না। কাল ফের এই মামলা শুনানি 3টে নাগাদ। বেশ।